আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ বিরাজ, সত্য সুন্দর, যা সত্য তাই সুন্দর, তাই চির বিরাজমান। সেই সত্য সুন্দরের আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় পোয়েটস ফাউন্ডেশনের তরফ থেকে আমি শিল্পী সর্বাণী চ্যাটার্জি এবং শেখর রঞ্জন দাশগুপ্ত মহাশয় আপনাদের সকলকে জানাই সাদর স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম। নমস্কার। পোয়েটস ফাউন্ডেশন আয়োজিত আজকের এই আনন্দ সন্ধ্যায় একটা বইকে উদ্বোধন করাকে উপলক্ষ করে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। আসলে আমরা সবাই জানি যে বই কোনো না কোনোভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে। আমরা যে কোনো কর্মজগতেই থাকি না কেন, কোনোভাবে আমরা কিন্তু বইয়ের কাছাকাছি এসে যাই। বই আমাদের মনের প্রকাশ, বই আমাদের মনের সমস্ত রকম মানসিকতা বা উজ্জ্বলতাকে প্রকাশ করে দেয়, আর আমরা আমাদের মনের কথা বইয়ের মধ্যে দিয়েই বলতে পারি। তো আজকের এই অনুষ্ঠানে প্রথম আমরা অতিথি, যারা বিশেষ অতিথি, তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করব। আমি সর্বাণীকে বলছি নামগুলো বলতে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে প্রধান অতিথি আমাদের সবার প্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক গৌতম ঘোষ মহাশয়কে আমরা আসন অলঙ্কিত করতে বলব। আজকে বিশেষ বইয়ের লেখক স্বনামধন্য কবি শ্রী মৃণাল চৌধুরী মহাশয়কে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বইকে আনন্দিত করার জন্যে। আমরা স্বনামধন্য কবি শ্রী রামকৃষ্ণ সিনহা মহাশয়কেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্বনামধন্য কবি শ্রী গোপাল সেন মহাশয়কে পোয়েটস ফাউন্ডেশনের তরফ থেকে মঞ্চে। আমাদের ক্যালকাটা ক্লাবের প্রেসিডেন্ট সভাপতি ইন্দ্রনীল ঘোষ, তার আসার কথা ছিল, সম্ভবত বাইরের এই দুর্যোগের কারণে হয়তো উনি আটকে গেছেন, আসতে পারেননি। পোয়েট ফাউন্ডেশনের সভাপতি ডক্টর জগনীন্দ্র মণ্ডল, খবর পেয়েছি উনি আসছেন, এখনও সে পৌঁছননি। পোয়েট ফাউন্ডেশনের কর্ণধার প্রতিষ্ঠাতা শ্রী প্রদীপ কুমার চৌধুরীকেও মঞ্চে আসতে অনুরোধ করছি। আমি সর্বাণীকে অনুরোধ করব যে বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাতে। এরপরে প্রদীপ প্রজ্বলন। এরপরে প্রদীপ জ্বালাবার অনুষ্ঠান আমাদের। প্রদীপের শিখা প্রজ্বলিত হবে আমাদের সকল বিশিষ্ট অতিথিবর্গের সঙ্গে এবং আমাদের আমন্ত্রিত গণী দর্শক এবং শ্রোতার সঙ্গে জুড়ে করতালি গুঞ্জন দিয়ে আজকে স্বর্ণালী সন্ধ্যাকেও আমরা বরণ করে নেব। প্রদীপ প্রজ্বলনের পরে আমরা যাব উদ্বোধনী সঙ্গীতে সঙ্গীত শিল্পী শ্রীমতী ববিতা চক্রবর্তী মহাশয়কে আমরা মঞ্চে আমন্ত্রণ করছি। এক অনাবিল অভূতপূর্ব আনন্দের মুহূর্ত আমরা হৃদয়ে আজ এই মুহূর্তে অনুভব করছি। প্রদীপ প্রজ্বলিত হচ্ছে আজকে সম্মানিত ত্রয়ী লেখকবৃন্দদের। আজকে আমরা সাথে পেয়েছি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক শ্রী গৌতম ঘোষ মহাশয়কে।
এই অনাবিল আনন্দের মুহূর্ত আমাদের ক্যামেরা বন্দি, মোবাইল বন্দির সঙ্গে সঙ্গে হৃদয় বন্দি হয়ে গেল। অপূর্ব সুন্দর আমাদের মুহূর্ত আমাদের হৃদয় স্পর্শ করল। প্রদীপ প্রজ্বলন মধ্যে দিয়ে আমরা সরাসরি পৌঁছে যাব আমাদের উদ্বোধনী সঙ্গীতে। আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রীমতী ববিতা চক্রবর্তী। নমস্কার। উপস্থিত সমস্ত সম্মানীয় সুধীবৃন্দকে বর্ষণ স্নাত শুভ সন্ধ্যা জানিয়ে উদ্বোধনী সঙ্গীত শুরু করছি আমি। জগত জোড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীরবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিবে ভালো। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিবে ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পড়ানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। নয়ন দুটি মেলিলে কবে পড়ানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীরবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। অসংখ্য ধন্যবাদ
সঙ্গীত শিল্পী ববিতা চক্রবর্তী মহাশয়কে, এরপরে পোয়েটস ফাউন্ডেশনের কর্ণধার শ্রী প্রদীপ চৌধুরীকে আমরা অনুরোধ করব কিছু বলতে। এই মুহূর্তে স্বাগত ভাষণের জন্যে পোয়েটস ফাউন্ডেশনের কর্ণধার শ্রী প্রদীপ কুমার চৌধুরী মহাশয়কে আমরা অনুরোধ করছি স্বাগত ভাষণের জন্যে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের নির্ধারিত সময় ছিল 5:30, কিন্তু এই দুর্যোগ কোনো আবহাওয়া অনেক আসতে পারেনি, এই জন্য আমাদের দেরি করে শুরু করতে হলো। আপনাদের প্রথমে সবাই জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, সুস্বাগত। এই আবহাওয়ার মধ্যেও আপনারা এসে পৌঁছতে পেরেছেন। পোয়েটস ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক সংস্থা। এর জন্ম 1996 সালে, আজ থেকে প্রায় 26 বছর আগে। এই কয়েকদিন আগেই আমরা 25 বছর পূর্তি উৎসব পালন করলাম, যদিও 1 বছর পরে কোভিড মহামারীর কারণে। এই সংস্থা মূলত 4টি দিকে কাজ করে: শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা। এই নামটি পোয়েটস ফাউন্ডেশন যেহেতু শ্রদ্ধেয় সুনীল গাঙ্গুলি মহাশয় দিয়েছিলেন, উনি আমাদের সদস্য ছিলেন, কিন্তু পরবর্তীকালে অন্যান্য বিষয়ে আমরা কাজ করলেও এই নামটি পাল্টায়নি, এটাই রেখেছি। তো এই সব দিকেই আমাদের কাজকর্ম চলছে। অনেক কাজ আমরা করেছি, অনেক কাজ করতে পারিনি, এগুলো চালিয়ে যাচ্ছি আমরা। তবে আজকের যে এই মহতী অনুষ্ঠান, সেটা হলো একটি বিশেষ বই উদ্বোধন। তো এই সম্বন্ধে আমি জাস্ট 2-3টি কথা বলবো। সেটা হলো আমাদের সাহিত্যের ব্যাপারে আমরা 2টো ম্যাগাজিন পাবলিশ করতাম প্রথম দিকে, এখনও করছি আমরা। একটা বাংলা সাহিত্য সাগর, একটা ইংরেজিতে পোয়েট্রি টুডে, এবং আন্তর্জাতিক মানের, এবং সেটা আমরা পৃথিবীর 60টি দেশে পাঠাই। প্রথম দিকে পাঠাচ্ছিলাম, এখনও পাঠাই। কেননা আমাদের উদ্দেশ্য ছিল শুধু এখানে লেখালেখি করে কবিতা গল্প ছাপিয়ে, এটাই আমাদের মূলত কারণ ছিল না। কারণ আমাদের দেশে যারা কবি সাহিত্যিক আছেন, আমরা চাইছিলাম যে তাদের লেখা বিদেশে যাক, বিদেশে যারা কবি সাহিত্যিক আছেন তাদের লেখা আসুক। অনুবাদের কাজও আমরা করি। তো এই বই ছাপার ব্যাপারে প্রথম দিকে আমরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম। কল স্ট্রিট অঞ্চলে যারা ছিল, আমি কাউকে অনুযোগ করছি না, কিন্তু এটাই চলে আসছিল। কারণ যারা এখানে নতুন যারা কবি সাহিত্যিক হয়েছিলেন, তাদেরই বই ছাপতে গিয়ে তারা নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তখন আমরা নিজেরাই এই প্রকাশনা শুরু করি। আমরা খুব একটা এক্সপার্ট ছিলাম না, কিন্তু আস্তে আস্তে আমরা যথেষ্ট অভিজ্ঞতা লাভ করি, এবং আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 335টা বই আন্তর্জাতিক মানের ISBN নাম্বার সহ আমরা এখন অবধি পাবলিশ করেছি। এবার যারা এই বই নিয়ে যুক্ত আছেন তারা তো নিশ্চয়ই জানেন, বই তো প্রথম আমরা যেটা জেনেছি কিংবা দেখি, যে প্রথম তো আমরা বইটা হাতে নিয়ে পুনর্প্রাণ করে দেখি যে বইটা কীরকম, গেট আপটা কীরকম হলো। তারপরে দেখি তার বাইন্ডিং, কাগজ, কালি কীরকম ছাপা হলো। তারপরে আমরা ভিতরে প্রবেশ করি। তো আমরা এগুলো মাথায় রেখে আমাদের বই আমরা ক্লেম করি যে আমরা নাম্বার 1। এবার সেটা বিদেশি জার্নালে অনেক জায়গায় এটা প্রচারিত হয়েছে, কিন্তু নানা কারণে আমাদের দেশের অনেক জায়গায় এটা আমরা প্রকাশ করতে চায় না। সেটা অন্য ব্যাপার, না করুক। আমরা মনে করি আমরা নাম্বার 1 আছি, থাকবো। তো এই বইয়ের ব্যাপারে যখন আমাদের কাছে ম্যানুস্ক্রিপ্ট আসে, তখন আমরা মূলত, কারণ আমরা ব্যবসায়িক ভিত্তিতে কাজ করি না, এই নিয়ে 2-4টা কথা আমি বলি। এই জন্যে বই যারা প্রকাশ করেন তারা বাণিজ্যিকভাবে করেন,
কিন্তু আমাদের যে বই প্রকাশের ব্যাপারটা সেটা হলো মেম্বাররা যেহেতু অন্য জায়গায় অসুবিধা পান এই জন্য আমাদের কাছে আসেন। তখন আমরা ঠিক করেছি যে আমাদের বই আমরা শুধু আমাদের মেম্বারদের জন্যই করব, কারণ একটা বই পাবলিশ করতে কত রকম যে অসুবিধা হয়, কত রকম যে সময় দিতে হয়, সেটা যারা এর সঙ্গে যুক্ত তারা জানেন। যাই হোক, তো আমরা এই বিশেষ বইগুলো আগে মেম্বাররা আমাদের বলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের আমরা জানাই যে ঠিক আছে, আমরা যা চাইবেন একদম যতটা সম্ভব নির্ভুল আমরা রাখার চেষ্টা করি। এই আজকের যে বিশেষ বইটি, এটা আমাদের আমেরিকান সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মৃণাল চৌধুরী মহাশয় উনি ওনার ইচ্ছা প্রকাশ করেন। তো আমরা দেখে আমাদের খুব মনে হয় যে এর মধ্যে একটা নতুনত্ব আছে। এবার নতুনত্বটা কি, যে একের ভিতর তিন। কেন? যে এই বইটির তিনটি দিক আছে। প্রথম দিকটা হলো একজন কবি, সে অনেক দিনের পুরনো কবি, কিন্তু আমরা তাকে খুঁজে বের করেছি। তার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু তার কবিতার মধ্যে বারুদ আছে যে একটু লাগালেই জ্বলবে। সেটা যারা বইটা এখনো দেখেননি তারা দেখবেন, ওনাকে বলবো পরে, উনি দু একটা কবিতা শোনাবেন আপনারা, দুর্দান্ত কবিতা। তো এই কবিতার ব্যাপার নিয়ে একটা চ্যাপ্টার আছে। তারপরে চ্যাপ্টার মৃণালবাবু উনি ওনার সাহিত্য জগতের নানা রকম ব্যাপারটা নিয়ে এই গল্পের চ্যাপ্টারটা উনি রেখেছেন। তো সেটাও খুব চমকপ্রদ, খুব মজার মজার গল্প আছে, ওনার অভিজ্ঞতার গল্প আছে। তৃতীয় ভাগটা হলো শিল্প, চিত্রকলা। চিত্রকলার জগতে আপনারা জানেন গোপাল সেন আমেরিকায় থাকেন, উনি প্রবাসী, কিন্তু ওনার চিত্র অলরেডি পৃথিবীময় ছড়িয়ে গেছে। তো এই চিত্রের অনেকগুলো আমরা এখানে স্থান রাখতে পেরেছি। তো এই তিনটে দিক নিয়ে আমাদের মনে হয়েছে এই বইয়ের ব্যাপারটা একটা বৈচিত্র্যপূর্ণ। তো এই জন্যে এই বইটাকে আমরা বিশেষ যত্ন করে আর্ট পেপারে কালার 4 কালারে ভালোভাবে ছেপে বাইন্ডিং করে আমরা প্রকাশ করেছি। আপনারা দেখবেন একটু পরেই আমরা বইটি আনুষ্ঠানিক প্রকাশ করব। তো এই বইয়ের ব্যাপারেই আজকে আমাদের অনুষ্ঠান। আমাদের অনেক কর্মকাণ্ড আছে, তো সেটা আপনারা আগে হয়তো জেনেছেন, পরে আরও আপনারা জানতে পারবেন। আজকে আমি এই নিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন যে বইটির কথা বললাম, শব্দ স্মৃতি আশা বইটির নাম, তার ব্যাপারে আমি আমাদের এই বইয়ের 3 জন অথরকে বলবো, তারা কিছু কিছু বক্তব্য রাখবেন। তার আগে আমি বইটি আনুষ্ঠানিক উদ্বোধনের জন্যে আমাদের একজন আসো, বইগুলো এখানে নিয়ে আসো, আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করাচ্ছি যারা এখানে রয়েছে তাদের মাধ্যমে। শব্দ স্মৃতি আশা, এই বইটা এখন আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এবার একটু আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বইটার ভেতরে কি লেখা আছে এখনো তো আমরা পড়িনি, কিন্তু যদি আমরা বইটার নাম ধরে এগোই, শব্দ স্মৃতি আশা, 3টে শব্দই কীরকমভাবে যেন একটু বুকের মধ্যে ছুঁয়ে যায়। প্রথম হচ্ছে একটা বই লিখতে গেলে শব্দ তো দরকারি, শব্দ আছে, তারপর স্মৃতি, লেখার মধ্যে কিছু কিছু তো সে ভাবনা চলে আসে, আর আশা, যে আমরা যে অবস্থায় থাকি না কেন আশা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, যত ঝড়ঝঞ্ঝাল আসুক আশা আমাদেরকে ধরে রাখে। সুতরাং এই 3টে অদ্ভুত শব্দ দিয়ে, মানে 3টে যেটাকে মনে হবে যে পজিটিভ ভাইবস, তাই দিয়ে এই বইটার নাম। সুতরাং আশা করি আমরা জানি বা একটা কনফিডেন্স পাই এটা একটা অপূর্ব সুন্দর পড়ার মতো বই হবে। একদম সঠিক শেখরদা, স্বাগত ভাষণ। আমরা পুস্তক মোড়ক উন্মোচনে ত্রয়ী লেখকবৃন্দদের গ্রন্থিত শব্দ স্মৃতি আশা পুস্তকটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়ে গেল। এবার আমরা আমাদের বিশিষ্ট লেখক শ্রীযুক্ত মৃণাল চৌধুরী মহাশয়কে
আমরা বলবো আচ্ছা, যেহেতু গৌতমবাবু অন্য একটা অনুষ্ঠানে যেতে হবে, তো আমরা প্রথা অনুযায়ী যিনি উদ্বোধন করেন উনি সবচেয়ে শেষে বলেন, তো ওনার যেহেতু আগে যেতে হবে, তো একটু প্রোগ্রামটা একটা চেঞ্জ করে আমি গৌতমবাবুকে অনুরোধ করবো কিছু বলার জন্য। নমস্কার, শ্রদ্ধেয় ও বন্ধুরা, প্রথমেই আমি পোয়েটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এই আমন্ত্রণের জন্য, এবং ওনারা অনেক ধরনের কাজ করেন, খানিকটা আমি অবহিত আছি। আর আজকের এই বই শব্দ স্মৃতি আশা, দুজন হচ্ছে আমার বহুদিনের বন্ধু, আর গোপাল সেন খুব বিখ্যাত একজন চিত্রকর, রামকৃষ্ণ আমার ছেলেবেলার বন্ধু, আর মৃণাল চৌধুরী আমার দীর্ঘদিনের বন্ধু। আর উনি খুব বিখ্যাত একজন ব্যক্তি। তা এটা সব থেকে ইন্টারেস্টিং যেটা আমরা অলরেডি জানতে পারলাম, যে 3টে দিক, কবিতা, গল্প এবং চিত্রকলা সম্পর্কীয় লেখা। এটা খুব সুন্দর একটা, আমার মনে হয়, সংখ্যা এবং বই, এবং বইটা হাতে ধরেই বোঝা যায় যে খুব যত্ন করে, খরচ করে এটা তৈরি হয়েছে। মানে বেশ ভালো ভালো এরকম পাতা চাপা। পোয়েটস ফাউন্ডেশনকে এই জন্য আমি আবার ধন্যবাদ জানাই। আর খুবই আশায় রয়েছি। আর যেরকম রামকৃষ্ণ আমাদের মুখে মুখে কত কবিতা শুনিয়েছে, গদ্য শুনিয়েছে, কিন্তু এটা যে এদের উদ্যোগে লিপিবদ্ধ করে বই আকারে বার হলো, এবং সত্যি এবার লোকে পড়লে, কবিতা পড়লে সত্যি চমকে যাবে। খুব হৃদয় থেকে লেখা কবিতা। আর মৃণাল চৌধুরী তো গল্পের জন্য বিখ্যাত, অনেক গল্প আগে বেরিয়েছে। হ্যাঁ, বলে আমি খুব আশায় রইলাম পড়বার জন্য, এবং অবশ্যই গোপালবাবুর চিত্রকলা সম্পর্কীয় লেখা। ধন্যবাদ। আমার একটি অনুষ্ঠানে যেতে হবে, ওরা অনেকক্ষণ অপেক্ষা করে রয়েছে, একই ব্যাপার, ঝড় বৃষ্টি। তো আমরা খুব প্রার্থনা করছিলাম কি হচ্ছে এবছর, কালবৈশাখী হচ্ছে না, কি হলো কলকাতায়, তা আজকে দিয়েছি ভালো করে। দুঃখের ব্যাপার, আজকে এই অনুষ্ঠানটাকে ক্ষতি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আর আপনাদের পোয়েটস ফাউন্ডেশন আরো অনেক কিছু করুক, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অভিব্যক্তি জ্ঞাপন করলেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ মহাশয়। এবার আমরা যারা এই বইটা লিখেছেন তাদের একজন একজন করে অনুরোধ করব। মৃণাল চৌধুরী সাহেব যদি কিছু বলেন। মৃণালের লেখাটা পড়ো। চিত্ত ঘোষ বাবু কে আছেন? হ্যালো, বইটা একটু আপনার মুখ থেকেও আমরা শুনতে চাইবো। বইটির ভূমিকা কিছু কথা বলেছেন খুব বিখ্যাত ঔপন্যাসিক কুণাল বসু। আমি তার লেখাটাই পড়ে শোনাচ্ছি। এবং তার যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে রামকৃষ্ণ সিনহার কবিতা। রামকৃষ্ণ সিনহার সাথে যেমন গৌতমদা বললেন তার বাল্যকালের বন্ধু, তা আমার বাল্যকালে আমি রামকৃষ্ণ সিনহাকে দেখেছি। তিনি আমার থেকে অনেকটাই বড়, কিন্তু সত্যি যে শব্দটি দিয়ে শুরু করেছেন কুণাল বাবু, আমি সেই শব্দটাই সাথে সম্পূর্ণ একমত। আশ্চর্য মানুষ রামকৃষ্ণ, আশ্চর্য তার কবিতা। জীবন পরিক্রমার গভীরে যে অনুভূতি, যে অসুখ, যে আতঙ্ক এবং বিচ্ছেদ, সৌরকরময় উত্থানের যে স্বপ্ন, সেই অন্তরঙ্গ আত্মচেতনার সুস্পষ্ট ইঙ্গিত তার কবিতা গুচ্ছ। দেশকালের আবর্তে সভ্যতার অসার আস্ফালনের বিপরীতে তার নিজস্ব অবস্থান, তর্কের আত্মঘাতী নেশা থেকে তার মুক্তি, স্বররিপুর আমন্ত্রণে তিনি নিরুত্তাপ, তিনি একাকী, নিঃসঙ্গ, তৃষ্ণার্ত,
তিনি অমৃত সন্ধানী। দীর্ঘ প্রশ্নাবলীর মতোই তার কাব্য। প্রশ্নকর্তা নিজে, উত্তর খুঁজছেন নিজেরই কাছে। এই খনন কার্য যে অতি দুরূহ তার প্রমাণ পাই অসুখ, শব্দ, স্মৃতি, আশা, আমাকে সাধারণ হতে বলো না ইত্যাদি কবিতায়। অবয়বহীন অস্তিত্বকে উপহার দেন তাচ্ছিল্য। আমাকে একটা ঈশ্বর ছুঁড়ে দাও কিংবা কোনো প্রেম, আমি জানি তুমি তা পারবে না। রাষ্ট্র বিবর্তনবাদীদের বিরুদ্ধে তার অঙ্গীকার, আমি আর মুক্তি, দেশভক্তির গান গাইব না। অথচ অলক্ষ্যে তার উচ্চারণ, পূর্ণতাকে আমি চাই। রামকৃষ্ণ কখনো ত্যাগী, কখনো চঞ্চল প্রেমী, কখনো অভিমানী, কখনো অনুরাগী। জীবনের সান্নিধ্যে তার অন্তরঙ্গ অভিযান। একইভাবে তিনি নিজেকে কবি নয় বলে পরিচয় দেওয়া রামকৃষ্ণ একইভাবে নিজেকে কবি নয় বলে পরিচয় দেওয়া রামকৃষ্ণ নিজের অজান্তেই হয়ে ওঠেন কবি। ওনার সম্বন্ধেই ওনার দীর্ঘদিনের বন্ধু মৃণালবাবু এই পুস্তকের যিনি অন্যতম লেখক, তিনিও কিছু কথা বলেছেন, সেটাও আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। রামকৃষ্ণ সিনহার বিষয়ে আমার কথা। রামকৃষ্ণ সিনহা এক বিচিত্র চরিত্রের মানুষ। প্রথম পরিচয় 1975 সালে সুচিত্রা মিত্রের রবি তীর্থ দলটি নিউ ইয়র্কের টেগর সোসাইটির আমন্ত্রণে এসেছিল নিউ ইয়র্ক শহরে। দলে ছিল 33 জন শিল্পী। রামকৃষ্ণ ছিলেন দলের ইমপ্রেসারিও। আমি ছিলাম সে সময় টেগর সোসাইটির সেক্রেটারি। দলটি আমেরিকা 1 মাসের উপর ছিল। আমেরিকা আর কানাডার নানা শহরে অনুষ্ঠান হয়েছিল। পরবর্তী সময়ে 1976 সালের আগস্ট মাসে রামকৃষ্ণ সিনহা উত্তম কুমারের ব্যক্তিগত সচিব এবং আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা তথা উত্তর আমেরিকার অনুষ্ঠানের কোঅর্ডিনেটর হয়ে ওনার সাথে আসেন। পরবর্তী সময়ে গীতশ্রী সন্ধ্যা মুখার্জির ইমপ্রেসারিও হয়েও আমেরিকার বিবিধ শহরে ঘুরে বেরিয়েছেন। বিজন ভট্টাচার্যের ক্যালকাটা থিয়েটারের সঙ্গে একান্তভাবে জড়িত ছিলেন। বহু নাটক অভিনয় করেছেন। গৌতম ঘোষের অতি কাছের মানুষ, গৌতম দাদা নিজেই বললেন। বেশ কিছু সিনেমায় অভিনয়ও করেছেন, মানে গৌতম দাদাও ছবিতে এবং তার সাথে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন। তবে কোনো কিছুর প্রতি আসক্ত নেই, মানুষটাই অন্যরকম। সেই কারণে রামকৃষ্ণ সিনহার সাথে আমার সখ্যতা হয়, যা আজও অক্ষত আছে। শুধু আমার সাথেই নয়, আমার পরিবার, বন্ধু বান্ধব এবং আরও অনেকের সাথে। এর একটি বিশেষ কারণ রামকৃষ্ণের মানসিকতা। অবিবাহিত রামকৃষ্ণ একেধারে আয়ুর্বেদ, যোগশাস্ত্র বিশারদ ও অ্যাস্ট্রোলজিস্ট। সব বিষয়ে অনর্গল কথা বলে যেতে পারে। পৃথিবীর এমন কিছু বিষয় নেই যা রামকৃষ্ণের জানা নেই। তবে একটা বিষয়ে আমার বা আমাদের জানা ছিল না, তা হলো বাক্সবন্দি রামকৃষ্ণের বেশ কিছু কবিতা যা এই বইয়ে সংযোজন করা হলো। তার একটি কবিতার একটি অংশ হলো, আসলে কবিতার চমৎকার কবিতা। আমি ওনার রামকৃষ্ণ দার কাছ থেকে বহুবার কবিতাটা শুনেছি, আমারও অনেকটা মুখস্থ। তার সেই 16 লাইন আমার কাছে মুখস্থ নেই আপাতত এই মুহূর্তে। তবে যে 5টা লাইন এখানে মৃণালদা লিখেছেন সেটা শুনলেই বুঝতে পারবেন কবিতাটার গভীরতা কতটা। আমার অনেক কথা বলার ছিল সকাল থেকে সন্ধে, দুঃখ বেদন শূন্য মনে, শূন্যতারি ছন্দে। মুকুটপুরের বন্ধু তুমি, বন্ধ দুয়ার খুলবে জানি, প্রেমের আলো জ্বালবে যখন কোন বিরহের ছন্দে। অনেক কথা বলার ছিল সকাল থেকে সন্ধে। আর এই কবিতা দিয়ে রামকৃষ্ণ সমস্ত কবিতাকে খুঁজে পাওয়া যাবে, রামকৃষ্ণ দার কবিতাকে। মানে উনি অনর্গল কথা বলে যেতে পারেন বিবিধ সাবজেক্টের ওপর, বিবিধ বিষয়ের ওপর, যেটা মৃণালদা বলেছেন। কিন্তু দীর্ঘদিনের এই 40 নিজেকে চেনা, নিজেকে জানা এবং তারই রিফ্লেকশন, তারই প্রতিফলন এই বই। আর মৃণালদার সম্বন্ধে আমার বলার কিছু নেই। মৃণালদার লেখা আমি খুব বিচ্ছিন্নভাবে পড়েছি, রেগুলার যে পড়েছি তা নয়। তো পড়তে গিয়ে যেটা মনে হয়েছে চমৎকার কথক। অর্থাৎ আমরা জীবনে যেটা করি, প্রত্যেক দিনই যেটা করি, আমরা আমাদের নিজেদের গল্প বলি। উই আর বেসিক্যালি দ্য স্টোরি টেলার্স। তো মৃণালদাও সেই গল্পটাই বলেছেন, নিজের লিভড এক্সপিরিয়েন্সের গল্প, যা দেখেছেন, যা শুনেছেন, যে মানুষদের সাথে মিশেছেন তাদেরই গল্প। আর প্রখ্যাত শিল্পী গোপাল সেন মহাশয়ের যে ছবি, তারও প্রথম আমি প্রদর্শনীতে দেখলাম। শিল্পীর একটি জিনিস আমার খুব ভালো লেগেছে। আমি খুব বড় আপনার চিত্রপদ্মা বই
অঙ্কন বা চিত্রকলার বোদ্ধা নই, কিন্তু যেটা দেখেছি সেটা হচ্ছে খুব মকবুল ফিদা হোসেনের মতো খুব দ্রুত একটা স্ট্রোকের ব্যাপার আছে ওনার মধ্যে। চমৎকার, মানে ভীষণ ভাইব্রেন্ট, ভীষণ ডায়নামিক স্ট্রোকগুলো ওনার, সেগুলো খুব মুগ্ধ করেছে আমাকে। এইটুকু বলেই আমি পরবর্তী বক্তাদের হাতে দিয়ে দিচ্ছি। আমার পাশেই আছেন সংস্থার সভাপতি, তার হাতেই আমি মাইক্রোফোন একটু বলে নিই, পোয়েটস ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডক্টর জগদীন্দ্র মণ্ডল এসে গেছেন, উনিও এখন বসে আছেন। গৌতম বাবুকে অনেক ধন্যবাদ এটুকু সময় দেওয়ার জন্যে। প্রফেসর জগদীন্দ্র মণ্ডলকে পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মানিত করছি। এবার মৃণাল বাবুকে অনুরোধ করছি কিছু বলতে। হ্যালো হ্যালো আচ্ছা, আমি প্রথমে আমি বলিনি আমি সত্যি কথা বলতে পারি না, সেরকমভাবে বক্তৃতা দেওয়ার মতো কথা আমি নাই। আমি গল্প করতে ভালোবাসি, কিন্তু আমি সেই জন্য আজকের বক্তৃতাটা খানিকটা গল্পের মতোই, বুঝেছেন। আমি নিজের কথা একটুখানি বলি। আমি প্রায় 52 বছর হয়েছে, শোনা যাচ্ছে সব? 52 বছর ধরে না, 52 বছর ধরে আমেরিকায় গেছি এখান থেকে। আর নানা রকম আর কার্যসূত্রে আমি প্রায় অলমোস্ট পৃথিবীর বেশিরভাগ জায়গাতে গেছি। আমার লেখার মেন কারণটাই হচ্ছে কি, যে এই জাপানে, কোরিয়াতে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, পার্টিকুলারলি আমি এশিয়ান কান্ট্রিতে গেছি, এবং সেই সব জায়গায় যে বিশেষত্ব জিনিসগুলো দেখেছি। ইভেন বাংলাদেশে গিয়ে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে ঢোকা মানেই হচ্ছে যে একটা বিশৃঙ্খল জায়গা, খারাপ জায়গা, মানে কেমন খারাপ জায়গা, সবই গন্ডগোল কিন্তু তার মধ্য থেকে আমি বলেছি বাংলাদেশে আমি কি ভালো জিনিস দেখেছি। এই গল্পটাও এখানে আছে, এবং আমি অদ্ভুত হয়ে গেছি। আমি এত সুন্দর একজন ভদ্রলোকের সঙ্গে আমি দেখা হয়েছে, তার উপর লেখাটা আমি কথাটা ভাবি কি জানেন তো, জীবনে দুঃখ, সুন্দর নানা রকম জিনিস থাকবে, কিন্তু আমরা যদি প্রতিজ্ঞা করি যে আমরা ভালো থাকবো, নিজে ভালো থাকবো, তবেই আমি অন্য লোককে ভালো রাখতে পারবো। এই নিয়ে আমি আমার লেখাগুলো কোনো দিনও আমি কোনো নেগেটিভ লেখার কথা ভাবি না। সব সময় যেন মনে হয় একটা উৎসাহ দিক, মানুষকে যেন করতে পারি। অথবা ভালো ভালো জিনিসগুলোকে যদি আমরা প্রচার করতে পারি, সেটাই হচ্ছে হয়তো লেখার আমার লেখার অন্তত তাই। আমি কোনোদিনও কোনো লেখাতে কোনোদিনও কোনো নেগেটিভ লিখিনি। আমার এই বইটা পড়বেন, আমি এটা আমার 3 নম্বর বই। আর যেখানে যেখানে গেছি ভালো জিনিসটা দেখে এসেছি, এবং দেখা যাচ্ছে কি জানেন তো, ভালো জিনিস করতে গেলে পরে আমার নিজেরও কেন আমি আমার বই পড়ে অনেকেই বলে যে বই পড়ে কিছুই তো লেখা নয়, সাধারণ লেখা, খুব সাধারণভাবে লেখা, কিন্তু এই ভালো জিনিসটা নিয়ে আমি বলি এটাই আমি একটা প্রচার করতে চাই আর কি, যে পৃথিবীতে অনেক ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে। একজন লোক থাকেই একটা নেগেটিভিজম থাকার কোনো কারণ নেই, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের এই বইয়ের মধ্যে এসেছিল আরও একটা কারণ। আমি বলি আজকাল তো কেউ বই পড়তে চায় না, অনেকগুলো মাথার মধ্যে ঢোকে, বই আজকাল তো পড়ার কোনো নেই। তখন আমার মনে হলো কি জানেন তো, যে বই যদি লিখতে হয় আর যদি একটু প্রচার বাড়াতে হয়, কেউ কবিতা পড়তে ভালোবাসে, কেউ ছবি দেখতে ভালোবাসে, তার কেউ হয়তো গল্প পড়তে ভালোবাসে। সুতরাং আমি যদি মনে করি যে 10 জন লোক আমার বই লেখাটা পড়বে, 10 জন লোক কবিতা পড়তে ভালোবাসবে, সুতরাং আজকের যুগে যারা বই পড়ে না, অন্তত আমার 10 করে 30 জন লোক হবে। সেই জন্য আমি এই রামকৃষ্ণকে ধরেছি, ওর কবিতা দিয়ে অন্তত 10 জন লোক পড়ুক, আমার গল্প 10 জন পড়ুক। তারপরে দেখলাম যে একজন আছে, আমি ওর সম্বন্ধে আমার লেখা আছে, আমি বলতে পারি, একেবারে জোর করে বলতে পারি, ওকে আমি তো আমার তো ছোট ভাইয়ের মতো, দীর্ঘদিন ধরে জানি, কিন্তু ও যে কবে শিল্পী হয়ে গেল সেটাও আমার একটা লেখা। জানেন, হাউ এ পার্সন বিকাম এ আর্টিস্ট, ও কি করে যে আর্টিস্ট হয়েছে আমার লেখাটার মধ্যে সেটা আছে। ওর একটা জীবনে একটা রূপান্তর হয়েছে, আমি বিশ্বাস করুন, ওকে আমি জানি মানুষের কীরকম হয়। সুতরাং আমি এই যে বলি না, সবসময় একটা আশা ছাড়া কিছু নেই,
এটা আশার মধ্যে যে বোধের যে শব্দ স্মৃতি আর আশা, মানেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক খারাপ জিনিস থাকবে, অনেকই থাকবে, কি এসে যায়। এই গোপাল, আমি কোনোদিন ওর সঙ্গে প্রায় অন্তত আমরা 25 বছর ধরে চিনি ওকে। ও যে ছবি আঁকতো তাই জানতাম না, এরকমই আর কি। কিন্তু হঠাৎ একদিন আস্তে 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 হয়ে গেল কি, ওর একটা রূপান্তর এলো। সেই লেখাটা আমার কী করে রূপান্তরটা এলো, এবং আমি বলতে পারি আমার নিজের ইয়েতে, হি উইল বি ওয়ান অফ দি ফেমাস আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি একবার আপনারা হাততালি দিন একটা, আমি একে বলতে পারি হি উইল বি, এটা আমার অ্যানালাইসিস কিছুতেই ভুল হতে পারে না ও, কারণ আমি ওকে খুব খুব নিগুড়ভাবে আমি ওকে দেখেছি। আমরা সবাই একমত, তাই না? একমত। আস্তে 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 কী করে একজন মানুষ রূপান্তর হতে পারে, পৃথিবীর বিখ্যাত হতে পারে, সেটা হচ্ছে এই গোপাল। আমি সুতরাং বলছি, এই বলি না সবসময় একটা আশা নিয়ে থাকতে হয়, এও আমার কাছে একটা অদ্ভুত জিনিস। সুতরাং আমরা তিনজনে মিলে, আর এই তো একটা পাগলার লোক, বুঝছেন, ওর কবিতাগুলো, সত্যি কথা কবিতাগুলো কোনো পাগলামো করতো। উত্তম কুমারের সঙ্গে গিয়ে আমাদের সঙ্গে প্রথমে আলাপ, তার আগে এইভাবে আলাপ হয়েছে। আলাপ করতে করতে দেখলাম যে ওর কতগুলো লেখাই হচ্ছে, ওর কতগুলো কবিতাগুলো কোনোদিনও বেরোয়নি, মুখে করতো। সেই কবিতাগুলোকে আমি উদ্ধার করে এইগুলোকে ছাপানো হয়েছে, লেখানো হয়েছে এইগুলো। সুতরাং এই বইটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, যারা কেউ কোনোদিন কবিতা লেখেনি সে, আর একজন যে সারা পৃথিবী বিখ্যাত হতে চলেছে সে, আমি একদম জোর করে বলতে পারি ও একদিন ওয়ান অফ দি ফেমাস আর্টিস্ট হবে। আপনারা দেখবেন ছবিগুলো। আর এ তো অলরেডি ফেমাস, বুঝেছেন, অলরেডি ফেমাস, কিন্তু কেউ জানে না, সব করে বসে। আর আমি কি বলবো, আমি তো গল্প করতে ভালোবাসি, কিন্তু একটা জিনিস এসছে কি জানেন তো, আমি ছোট করে হ্যালো, মিনাল এতক্ষণ আমাদের প্রশংসা করলো, আমরা উৎফুল্ল হলাম, শুনতে পাচ্ছেন? কিন্তু মিনালের সবচেয়ে বড় জিনিস বুদ্ধি, মানুষের হৃদয় এবং প্রবৃত্তি, এই তিনটে সমন্বয়, হারমোনাইজেশন হয় না। 90%, যেটাকে মূলাধার চক্র থেকে সহস্রচার চক্রে, তাই যে ভাইব্রেশন, সাইকিক ভাইব্রেশন, যেখান থেকে মানুষের প্রেম ভালোবাসার জন্ম হয়। মানুষ কিসের অধীনে স্বাধীন? আমরা প্রত্যেকে বলি আমরা স্বাধীন হতে চাই, কিন্তু কিসের অধীনে স্বাধীন? মিনাল কিন্তু জানে প্রবৃত্তি যার একের অধীনে থাকাটা হলো স্বাধীন। ও বুঝতে পারে কখন প্রবৃত্তি, কখন মন, কখনো মাথা, কার অধীনে ও স্বাধীন হচ্ছে। সেই জন্য ওর মানবতা বোধ, ওর মানুষের প্রতি ভালোবাসা, লোককে উচ্ছ্বসিত প্রশংসা করা, সমস্ত কিছুর মধ্যে যে একটা নান্দনিক হৃদয়বৃত্তি আছে, সেটা হলো মিনাল। মিনাল আমি কতগুলো তারা খুব ভালো হলো, আমি তোমার কথা বলে যাচ্ছি, তুমি আমার কথা বলে যাচ্ছি, আনন্দ করতেছি, কি বলো? গল্প করতে উপভোগ করলেই হলো। হ্যাঁ বল, সেই জন্যে এই মিনাল আমি অনেক দিন ধরে লিখি। আমার প্রথম যখন আমি ছোটবেলার থেকে লিখি, তখন আমি ছড়া লিখতাম। আমি তো বিয়ে করিনি, আমার ইচ্ছা ছিল এই বাবা হবো আর কি। তা আমার ছেলে মেয়েকে আমি কি শেখাবো? মিনাল সেই সব লেখাগুলোকে আমাকে বললো, রামকৃষ্ণ তোমার কোনো চিন্তা নেই, তুমি সমস্ত কিছুগুলো বার করো। আমি মিনালকে দিয়ে দিলাম সেই কবিতা। এই হলো মিনালের হৃদয় বৃত্তি, অর্থাৎ অন্বেষণ করার তাগিদ। কোন মানুষের গভীরে কি অন্তরাত্মা লুকিয়ে আছে, কোন মানুষের গভীরে সে অতৃপ্ত, কোন মানুষের গভীরে সে লজ্জিত, সে একাকিত্ব। মিনালের একটা অন্তর্মুখী মোড আছে, যেটা আমাদের শাস্ত্র বলে বিশুদ্ধ চক্র থেকে বেরোয়, হৃদয়। মিনাল আমি নিজেরটা বলছি, মিনালের কথা বলছি। মিনাল বলেছিল 80 বছরে মরে যাবে, 94 বাজবে। গোপালের সাথে আমার আজকে আলাপ হলো, আর প্রদীপ বাবু ভারী মিষ্টি লোক,
আমি 3 দিন যেতে পারিনি। আমি সোজা কথা বলছি দাদা, আমি কোভিডের মধ্যে আমি নেই। আমাকে রেগে গিয়ে বলেছিল আমি আপনার নামে একটা কবিতা পড়ে প্রতিবাদ করব, সেটা ওটা লেখা হয়। এই হলো বিরাট। আচ্ছা আমি একটা বলি, আমি প্রথম একটি ছড়া লিখেছিলাম। একটা সময় বলেছিলাম আমি আমার বাচ্চাকে আমি কিভাবে মানুষ করব। আমি তখন বলেছিলাম কোনো বাচ্চাকে যখন এগুলোকে আলো দিল কে, বলবে মাইকেল ফ্যারাডে। তত বিয়ে তত বললে আমি মাইকেল ফ্যারাডে বলবে ছোট্ট বাচ্চা। তারপর গীতাঞ্জলি দিল কে, রবীন্দ্রনাথ। এইভাবে আমি প্রাচীন ভারতবর্ষের প্রত্যেক শিশুকে, আপনারা জানেন যে ব্রেনের মধ্যে যে ওয়েভলেন্থ থাকে সেখানে হিপোক্যাম্পাস বলে একটা জায়গা আছে, সেখানে স্মৃতি ধরে রাখি মানুষের। শিশুদের মধ্যে যে ব্রেনটা, সেটা ভয়ঙ্কর র্যাডারের মতন তাদের মধ্যে একটা আকর্ষণ থাকে। আপনি যে জিনিসটা বলে দেবেন একটা সময় দেখবেন সেটা রিভার্স পার্সপেক্টিভে ফিরে আসে। সেই জন্য আমি এইভাবে লিখতাম। তারপর আমি লিখলাম একটা ছড়া লিখলাম, টাকডুমাডুম 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 ডুম, বাঘের বিয়ে আসছে দেখে মনে পড়েছে ধুম, শেয়াল মামা ঠ্যাংটি তুলে পশ্চিমেতে যায়, হাতিগুলো 2 পা তুলে নাচে ধায় ধায়, কোণে ছিল নেংটি দূর এমন লজ্জা পেয়ে, এক ছুটেতে বাড়ি গেল একেবারে মেয়ে, এই না দেখে বাঘ মামা তো পেছন পেছনে যায়, ছুটতে গিয়ে নেংটিরে তো ধরতে নাহি পায়, মনের দুঃখে বাঘ মামা তো বনের দিকে ফেরে, শিয়াল বাঘের বিয়ে কণ্ড দেখে সবাই হেসে খুব, শিয়াল মামা বললে উঠে তাকদুমা দুম দুম। এবারে শুনুন প্রশ্নটা, শিশু করে ছন্দটা কাজ করে, তাহলে এটা সুরে বললে কেমন না, টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম ডুম, পাখের বিয়ে আসছে দেখে মনে পড়েছে ধুম, শিয়াল মামা ঠ্যাংটি তুলে পশ্চিমেতে যায়, হাতিগুলো 2 পা তুলে নাচে ধায় ধায়, এই না দেখে বাঘ মামা তো পড়ে গেছে। আচ্ছা এই থেকে এইগুলো সবই লিখতাম বিচ্ছিন্নভাবে। জীবনটাকে তুলে ধরবার একটা তাগিদ, বাবা হওয়ার তাগিদ, প্রেমিক হওয়ার তাগিদ, স্বামী হওয়ার তাগিদ, এই হলো মানুষের জীবন। আর আমি কি বলবো, আমার নিজের বুড়ো বয়সের লেখা শুনে কি করবো, বুড়ো বয়সের আমি বলবো না। মানুষের একটা জীবনে মানে নারী পুরুষের একটা বিবর্তন হয়। আজকে আধুনিক বিজ্ঞান সেটা হরমোনাল চেঞ্জ বলে না, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলে ওজো শক্তির প্রকাশ এবং বিকার, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা নিয়ে বলে কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য, এখানে নিয়ে মানুষের মধ্যে রোগ আনন্দ সব যারা আবিষ্কার করতে পারে। আমার যখন 16 বছর বয়স, যখন আমার শরীরটার মধ্যে একটা বিবর্তন আসছে, তখন আমার ভালোবাসা পাওয়া, পাওয়া, শরীরের যন্ত্রণা, কিন্তু তাকে প্রেরণা দেবার মতন একটা মানুষকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, কিংবা তার মানব। আপনি হয়তো বলবেন তোমার কি মা বাবা ছিল না, ছিল না, কিন্তু যার 14টা বাচ্চা, তার পক্ষে সম্ভব না তার সব সন্তানকে ভীষণভাবে আলিঙ্গন করে তাকে মানুষ করা। সে তখন বহির্মুখী হয়, বাইরের দরজায় দাঁড়িয়ে অন্তরের দরজা সে দেখতে চায়। তখন আমি একটা কবিতা লিখলাম, আমার এখন বয়স হলো 18 থেকে 19। সেই কবিতার মধ্যে হলো আমি লিখলাম, মানবিক প্রেম প্রত্যাখ্যাত বেঁচে থাকা পুরুষ, ভাগ্যের দ্বারে বিলম্বিত জীবন, চুন খসা দেয়ালের মতো অরুচি অতীত প্রাণহীন অস্তিত্ব, তেজিয়ান বিমর্ষে বয়ে চলেছি আমি নৈরাশ্যের পথে, স্বভাব সভ্যতার অসুস্থ দাঁড়বে,
আনন্দ জীবন যেখানে থেমে থাকে না, সেখানে মানুষের অসীম ঐক্যতান, কালের জিজ্ঞাস্য দৃষ্টি, নগ্ন ক্ষুধার্ত আঁচল, নথর বটগাছের ছাওয়া, সুশীতল প্রশান্তির তলে বসে প্রেম সভ্যতার চরম উৎস খুঁজেছি। প্রেমিকার বদান্যতা রূপ দেখে ভেবেছি শুধু মিথ্যের জালে আকীর্ণ যুক্তিহীন মানুষের কবিতা। আপেক্ষিক সান্ত্বনার কতগুলো অর্থহীন বিস্ময়, বিকল্প মানবিক প্রেম। আমি প্রত্যাশিত বেকার যুবক, পূর্ণতাকে আমি চাই। অপূর্ণ যন্ত্রণার তীব্র আঘাতে ছিঁড়ে ছিঁড়ে গেছে আমার বিশ্বাস। এ অদৃশ্য মৃত্যু আত্মপরিচয়হীন কঠিন পাথর, সেদিন সংগ্রামে চূর্ণ বিচূর্ণ বিধ্বস্ত আমার জীবন। আত্মার শূন্য পেয়ালা বিবেকহীন সমাজকে জানবার, বুঝবার, তর্ক করবার আত্মঘাতী দেশাতিকে মুক্তি দাও। টাক টুমা টুম টুম, টাক টুমা টুম টুম, টাক টুমা টুম টুম। বাঘ মামা বনে আসছে বলে, বাঘ মামা আসছে বলে বনে পড়েছে ধুম, বনে পড়েছে ধুম, টাক টুমা টুম টুম। অসামান্য বেশ কিছু ছড়া এবং কবিতার মধ্যে আমরা ভাসলাম আজকে এই মুহূর্তে স্বনামধন্য কবি রামকৃষ্ণ সিনহা মহাশয়ের সাথে, এবং আমরা গল্প শুনলাম স্বনামধন্য লেখক মৃণাল চৌধুরী মহাশয়ের কাছে। এবার আমরা শ্রী গোপাল সেনকে বলবো কিছু বলতে। স্বনামধন্য চিত্রকর গোলাম সাইন মহাশয়কে আমরা অভিব্যক্তি জ্ঞাপনের জন্য অনুরোধ করছি। নমস্কার, রেসপেক্টেড গোপাল সেন, গোপাল সাইন, গোপাল সাইন মহাশয়কে। রেসপেক্টেড প্রদীপ দা, রেসপেক্টেড রামকৃষ্ণ বাবু, অসাধারণ। I am just so amazed by the beautiful poetry. And আমার respected You know that I'm a misguided handler. আরও কথা হবে আপনার সঙ্গে একসঙ্গে। ওনাকেও আমার অশেষ প্রণাম। সবাইকে আমার প্রণাম জানিয়ে জাস্ট আমি একটু কথা বলছি। আমি অত বাংলা বলতে পারি না। এত সুন্দর সব কবিতা শুনলাম, মৃণাল দাও এত সুন্দর কথা বললেন, গৌতম দাও খুব সুন্দর কথা বলে গেলেন। আই এম অ্যান আর্টিস্ট। তো আমি একটা জিনিস সবসময় মৃণাল দাকে বলি, আই এম ভেরি লাকি টু হ্যাভ আ পার্সন লাইক মৃণাল দা ইন মাই লাইফ হু হ্যাজ রিয়েলি seen me over the years, seen my change. আমরা প্রতি আমি বলবো যে এভরিডে কথা বলি, রাইট মৃণালদা? আধ ঘন্টা করে রোজ দিন কথা বলি আমরা। আমি গাড়ি চালাতে চালাতে মৃণালদাকেই ফোন করি আজকাল, এবং আমরা অনেক রকমের বিভিন্ন রকমের কথা বলি। মৃণালদা আমার চেয়ে বয়সে অনেকই বড়, কিন্তু আমি দাদা বলেই মনে করি, এবং আমরা অনেক ইয়ার্কি মজা খুবই করি। একটা জিনিস আমি বলবো আমার আঁকার ব্যাপারে, যে মাই আর্ট ইজ এ পোয়েট্রি উইচ আই রাইট উইথ মাই ব্রাশ। তো তাই জন্যই মনে হয় হয়তো পোয়েট ফাউন্ডেশনে আমার বই হচ্ছে। তো আমি চেষ্টা করি যে প্রতিটা আঁকার মধ্যে দিয়ে কিছু একটা প্রকাশ করার। আমার আঁকা জাস্ট একটা আঁকা নয়, আমি চেষ্টা করি যে যখন আঁকি তখন আমি একটা মেডিটেশনাল ফেজে থাকি। আমি নিজেকে মনে করি যে আই লেট মাই স্পিরিট টেক ওভার, এবং তখন আমি আঁকতে শুরু করি। আমি যখন আমাকে অনেকে জিজ্ঞেস করে এটা কি এঁকেছিলেন, আমি সত্যি কথা বলতে পারি না, কারণ আমি একটা মেডিটেটিভ ফেজে যখন চলে যায় মানুষ, সে তখন বডি অ্যান্ড মাইন্ডটাকে ছেড়ে দিয়ে তার স্পিরিট দিয়ে কাজ করে, এবং যখন স্পিরিট দিয়ে কাজ করে তখন ইউনিভার্সাল ইন্টেলিজেন্স টেকস ওভার ইউ, এবং সেই যেন তোমাকে একটা গাইডেড একটা, আমি তখন একটা রিপ্রেজেন্টেশন, মানে আমি আমার হাতটা দিয়ে যখন রিপ্রেজেন্টেশন হচ্ছে, আমি কিন্তু কোনো কোয়েশ্চেন করি না। যখন একটা আঁকা হচ্ছে আমি জিজ্ঞেস করি না যে কি হচ্ছে, আমাকে বলে যে তুই চুপচাপ করে যা, আমি সেই অনুযায়ী করে যাই, এবং শেষে দেখি একটা আঁকা হয়েছে, সেটা দেখে অবাক হয়ে চেয়ে থাকি। তারপরে আমি যেন তার মধ্যে তার মিনিংগুলো খুঁজে পাই।
আমি কিন্তু প্রথমে জানি না আমি কি আঁকছি। আমি তাই জন্য চেষ্টা করি যে ভোরবেলা নিয়মিত আঁকার। আমি 4:30 সময় রোজ দিন উঠি, উঠে একটা প্রণাম ভগবানের কাছে ধূপধুনো দিয়ে মাকে প্রণাম করি, মাকে হোয়াটসঅ্যাপে ফোন করে আশীর্বাদ নিই মায়ের, এবং তারপরে আমার আঁকা শুরু করি। আমি একটুখানি সূর্য মন্ত্র চালিয়ে দিই, নিয়ে ওই ব্রহ্ম সঙ্গীত শুনতে শুনতে আমি আঁকা শুরু করি। এবং একটা জিনিস বলবো, আমি তাড়াতাড়ি দ্রুত আঁকি, যেটা মৃণালদা বলছিলেন, এবং কোভিডের সময় মনে হয় 3,500 আঁকা আমি এঁকেছি। কেউ হয়তো দেখেননি, সে রামকৃষ্ণবাবুর মতন আমার ওই খাতার মধ্যেই লুকিয়ে রয়েছে আঁকাগুলো, হয়তো কোনো না কোনো দিন বেরোবে সব। কিন্তু আমি এঁকে যাই, নট দ্যাট যে ওভার সাপ্লাই আমি মনে করি না, আমি এঁকে যাচ্ছি কারণ আমার ভাল লাগে। আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে এমন একটা কাজ করছি যেটা আমি ভালোবাসি। আমি হোটেল ম্যানেজমেন্টে 30 বছর ধরে কাজ করেছি, ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপে। তারপরে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে, অবভিয়াসলি ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ অ্যান্ড ডটার, যারা আমাকে পারমিশন দিয়েছেন যে আমি পারি সব ছেড়ে দিয়ে এটা করতে। আশা করছি সেটা সারা জীবন যেন এই রাম কাজটা করে যেতে পারি, কারণ অ্যাজ ইউ নো, অ্যাজ আ আর্টিস্ট ইটস আ ভেরি ডিফিকাল্ট লাইফ। প্রফেশনাল আর্টিস্ট হওয়া খুব একটা ইজি নয়। যখন একবার আপনি ইউজ টু হয়ে গেছেন টু আ বেটার লাইফস্টাইল, ইট ইজ হার্ড টু কাম ডাউন। বাট আমাকে হতে হয়নি, কারণ আমার আরেকটা বলতে পারেন যে জিনিস আছে, যে আমি বাচ্চাদের আঁকা শেখাতে ভালোবাসি। আমেরিকায় আমি 32 বছর আছি, 34 বছর আমি বলবো, এবং আমি লাস্ট 25 বছর ধরে বাচ্চাদের ওখানে ইন্ডিয়ান বাচ্চাদের আঁকা শেখাচ্ছি। আমি চাই তারা একটু ইন্ডিয়ান আঁকা শিখুক, বুঝুক, এবং তাদের বাবা মারা আমার কাছে মানে তাদের বাচ্চাদের তুলে ধরেছেন। 5 বছর থেকে 20 বছরের বাচ্চা আমার কাছে শেখে, এবং অনেকেই 5 বছরে শুরু করেছে, তাদের বয়স এখন 21। মানে এতদিন ধরে আঁকা শিখছেন আমার কাছে। আমি ভালোবাসি বাচ্চাদের আঁকা শেখাতে, এবং অলমোস্ট আমি মনে হয় 4,000 বাচ্চাকে আঁকা শিখেছি। এবং কোভিডের সময় একটু চিন্তিত হয়ে গেছিলাম যে কী করে আঁকা শেখাবো, কিন্তু হঠাৎ অনলাইনটা হাতে পেলাম, জুম থেকে কিছু কাজ শুরু করলাম, এবং করতে করতে দেখলাম যে একটা নতুন ধারা শুরু হলো। আমি শুধু হিউস্টনে আমার নিজেদের বাচ্চাদের নয়, তখন আস্তে আস্তে আমেরিকার প্রতিটি শহর থেকে, ডালাস, শিকাগো, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওহাইও, সব জায়গা থেকে বাচ্চা পেতে শুরু করলাম। তারপরে কানাডা থেকে আসতে শুরু করলো, তারপরে টার্কি থেকে আসতে শুরু করলো, তারপরে রাশিয়া থেকে আসতে শুরু করলো, তারপরে ইন্ডিয়া থেকে আসতে শুরু করলো। হঠাৎ দেখলাম একটা নতুন একটা জগৎ পেয়ে গেলাম। আমি সবসময় আমার ওয়াইফকে বলতাম যে আমার ইচ্ছে আছে যে আমি পৃথিবীর সবাইকে শেখাতে চাই, কিন্তু কি করে পারবো, একজন লোক তো পারা যায় না। কিন্তু হঠাৎ কোভিড আমাকে একটা নতুন সূত্র দেখিয়ে দিল যে এই বাচ্চাগুলোকে শেখানোর, এবং সেটাই আমি চেষ্টা করে যাব। কোভিডের পরেও এখনও আমি শেখাচ্ছি। আমি সপ্তাহে 14টা ক্লাস করি, এবং ভগবানের আশীর্বাদে 250টা মতো বাচ্চাকে প্রতি সপ্তাহে আমি শেখাই। একটা জিনিস বলবো, এবং মৃণালদা জানেন, আমি কোনোদিনও দেরি করি না। আমি যখন ক্লাস হয় যে সময়, তার আধ ঘন্টা আগে থেকে আমি কম্পিউটারের সামনে বসে থাকি। আমার ওয়াইফ হয়তো আমার সবচেয়ে বড় হয়ে, আমি মানে ক্লাস করার, আমি বিশ্বাস করি ডিসিপ্লিন, লাইফে ডিসিপ্লিন না থাকলে কিছু হয় না। অ্যান্ড নেক্সট ইজ পারসিভিয়ারেন্স। এবং আমি তাই বাচ্চাগুলোদেরও সেটাই শেখানোর চেষ্টা করি যে তোমাকে বড় হতে গেলে যে ব্যাপারেই তুমি হও, তোমাকে ডিসিপ্লিন হওয়া চাই, এবং দের ইজ নো ইজি ওয়ে আউট। ইউ অলওয়েজ হ্যাভ টু গিভ ইউর বেস্ট। এবং তোমার যদি প্যাশনেট হও যে কোনো জিনিসে, কেউ আটকাতে পারবে না তাকে, সে একদিন না একদিন ওপরে পৌঁছবেই। তো আমি অনেক দেরিতে এটাকে পেয়েছি। ইউজুয়ালি লোকে প্যাশনটা নিয়েই প্রথম থেকেই কাজ করে, আমি প্রফেশন থেকে প্যাশনে গেছি। এবং আজকে আমি নিজেকে ভগবানের কাছে, আমি সত্যি খুব মানে আই কনসিডার মাইসেলফ ভেরি লাকি, যে খুব কম লোকই এটা পারে, যে এই বুড়ো বয়সে আবার আঁকা নিয়ে চর্চা করা, এবং সারা জীবন করতে পারছি, এবং সারাদিন এনজয় করছি যেটা করি। মানে আই লাভ হোয়াট আই ডু, অ্যান্ড আই ডু হোয়াট আই লাভ। সো থ্যাংক ইউ সো মাচ টুডে ফর কামিং হিয়ার and gracing this occasion. Thank you Pradipda for this opportunity. Thank you Mrinalda. Thank you Ramakrishna Babu. এই ত্রয়ী সৃষ্টিশীল
সৃজনশীল মনন এবং চিত্তকে কবিগুরুর ভাষায় জানায় লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। গোপালজির কথা দু একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করলাম। একটা হচ্ছে তো হি ইজ ভেরি মাচ ডেডিকেটেড, কমিটেড, এক্সেলেন্ট পার্সন, অ্যান্ড অ্যাট দি সেম টাইম আরেকটা জিনিস উনি বলেছে যে উনি আঁকার মধ্যে দিয়ে পোয়েট্রি, কবিতাকে রিলেট করেন। আমরা বলি যে প্রত্যেকটা মানুষের ভেতরে কবিতা আছে, তাই সে তার কর্মজীবন বা কর্ম বা যাই করুক না কেন সেটা যদি কবিতার সাথে রিলেট করে, দ্যাট টাচেস দ্য সোল অফ দ্যাট পার্সন, এবং তার ফলে সেই কাজটা আরও অনেক বেশি সুন্দর হয়। সুতরাং ইন দ্যাট ওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ টু রিলেট দিস। এবার আমাদের পোয়েটস ফাউন্ডেশনের সভাপতি ডক্টর জগনীন্দ্র মণ্ডলকে কিছু বলতে অনুরোধ করব। এটা আমার কাছে একটা খুব দুর্লভ সুযোগ যে আমি কয়েকজন গুণী কবি, ছড়াকার, সাহিত্যিক এদের সঙ্গ উপভোগ করতে পারছি। আমার কাছে আরো বিস্ময় লাগে যে বিদেশে থেকে তারা বাংলা ভাষাকে, বাংলা কৃষ্টিকে এবং বাংলার শিল্পরীতিকে এত ভালোবেসে যেভাবে আঁকড়ে আছেন, সেটা আমাদের কাছে এটা শিক্ষণীয় ব্যাপার। মা যখন দূরে থাকে, মার কথাটা সবচেয়ে বেশি মনে হয়। আমার মনে হয় যারা এখন বিদেশে থেকে এই মায়ের চর্চা করছে, ভাষার চর্চা, বাংলা ভাষার চর্চা, বাংলা শিল্প রীতির অনুধ্যান, আমার কাছে মনে হয় এটা মার স্মৃতি চর্চা। আর মার থেকে তো বড় আপন কেউ নেই। প্রথম শিশু যখন জন্মায়, আমি তো মনোবিজ্ঞানের ছাত্র, তার প্রথম আপনজন মাতৃগর্ভে থাকতেই সেই শিশু 3 সপ্তাহের মধ্যে বুঝতে পারে যে আমি আলাদা আর আমার একজন আছে, সে আমার একান্ত আপন, এবং আমার আমিত্বের যে পরিচয় সেটা কিন্তু এই 3 সপ্তাহের মধ্যেই শিশু অনুধাবন করতে পারে। আপনারা শুনে অবাক হবেন, মাতৃগর্ভে শিশুর শ্রবণেন্দ্রিয় প্রথম কাজ করে, দর্শনেন্দ্রিয় নয়, দেখতে পায় না সে, কিন্তু শ্রবণেন্দ্রিয় কাজ করে। ওই 3 সপ্তাহের বাইরের যে শব্দ, মার যে কণ্ঠস্বর, সেটাকে সে অনুধাবন করতে পারে। এটা বৈজ্ঞানিক সত্য প্রমাণিত হয়েছে। এটা যে কারণে আপনারা জানেন, এটা আমাদের একটা প্রচলিত, যে শিশু যখন মাতৃগর্ভে থাকে
আমরা বলি মা একটু সুচিন্তা করুক, মা একটু ভালো গান শুনুক। আমাদের কৃষ্টির মধ্যে এটা আছে, মা একটু ধর্মচর্চা করুক, কারণ এই সংস্কারগুলো শিশুর মধ্যে অনুরণিত হবে। বাইরের কোলাহল শিশুকে ক্লান্ত করে ওই মাতৃগর্ভে, আর বাইরের আনন্দ, গান, সংস্কৃতি, সুসংস্কৃতি শিশুকে উন্নত মানে তৈরি করে। কাজেই শিশুর প্রথম যে বোধ আমি আর আমার মা, এই যে দ্বিত্ববোধ, আমিত্ববোধ, এটা ওই মাতৃগর্ভে থাকতেই হয়। আর সেই জন্য মা, মাতৃভাষা, এই হচ্ছে আমাদের একান্ত আপন এবং মনের গহন গভীরে চিরকাল আমাদের মধ্যে থাকে এবং মনোনীত হয়। সেই জন্য আমার মনে হচ্ছে মাতৃভাষা, মাতৃত্ব, এর থেকে আপন কিছু নেই। আর আমার এই যারা প্রবাসী থেকে যারা এর অনুশীলন চর্চা করছেন, তারা একটু ভালো করে ভেবে দেখবেন, ঘুরে ফিরে সেই মাতৃভাষার মান কাছে ফিরে যাচ্ছেন। সে যে দেশে জন্মেছিলেন সেই দেশে ফিরে যাচ্ছেন। এই অনুবর্তন, এই হচ্ছে আমাদের জীবনের অনুবর্তন। আমরা এত কবিতা পড়ি, অনেক গভীর গভীর কবিতা পড়ি। রবীন্দ্রনাথ তো অনেক গভীর গভীর কবিতা লিখেছেন, গভীর ভাবনা চিন্তার কবিতা লিখেছেন, যার মধ্যে দর্শন আছে। কিন্তু এই যে ছড়া পড়ছিলেন, ছড়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ছন্দ এবং যে ভাব, যে চিত্রকল্প, সেটা হচ্ছে একেবারে স্বতঃস্ফূর্ত। আর শেষ কথা আমি বলবো, মানব মন আলোর অভিসারী। রবীন্দ্রনাথ বলেছেন, যেখানে প্রাণ আছে সেখানেই মন আছে। প্রাণ আছে অথচ মন নিয়ে তো হতে পারে না। কিন্তু প্রাণ মনের উৎসটা কি? রবীন্দ্রনাথ বলছেন, প্রাণ মনের উৎস হচ্ছে আলো, আলো, আলোর কণা। এই প্রাণ মনের উৎস আলোর কণা। আর রবীন্দ্রনাথ সেই জন্য বলছে, আমরা সব সময় আলোর অভিসারী, আলো খুঁজে বেড়াই। জ্যোতি, এই জ্যোতির সন্ধানে মানুষের মন পরিচালিত সবসময় উন্মন্ন হয়ে, আলোর সন্ধানে, জ্যোতির সন্ধানে। আলো আর জ্যোতির মধ্যে হচ্ছে আনন্দ, আনন্দ, আনন্দ। আনন্দই আমাদের প্রথম
আনন্দই আমার শেষ কথা। নমস্কার। স্যার গোবিন্দ মণ্ডলকে অনেক ধন্যবাদ অপূর্ব সুন্দর কথা বলার জন্য। আমাদের মধ্যে স্বনামধন্য সঙ্গীত শিল্পী রয়েছেন পুলিশ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর প্রফেসর জগদীন্দ্র মণ্ডল। আমরা সঙ্গীতের সাগরে একটু যেতে চাই। যার কথা এতক্ষণ আমরা শুনলাম, উনি অপূর্ব গান গাইতে পারেন, তাই ওনাকে অনুরোধ করেছি কয়েক লাইন গান শোনাতে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালের ঝিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার নাম বিস্ময়ে, তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা সূর্য ধারা, বিশ্ব ভরা প্রাণ তারি আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এইবার ওনার গানের সাথে আমরা সবাই গানের সঙ্গী হয়ে আরো অনেক অনুপ্রাণিত হলাম। অবশ্যই। ধন্যবাদ। এবার আমরা পোয়েটস ফাউন্ডেশনের সেক্রেটারি শ্রী মানস চক্রবর্তী মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপনের জন্য। আজ এই শুভ সন্ধ্যায় বিশেষ মুহূর্তে আমরা আপনাদের সবাইকে কাছে পেয়েছিলাম। এত গুণী সান্নিধ্যে পোয়েটস ফাউন্ডেশন যে বই প্রকাশের অনুষ্ঠানটি উদযাপিত করল, আপনারা সেগুলো প্রত্যক্ষ করলেন। আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই প্রত্যেককে। আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমরা আশা করি পোয়েটস ফাউন্ডেশন এরকম অনুষ্ঠান আরও আপনাদের ভবিষ্যতে দিতে পারবে। অনুষ্ঠানের শেষে একটু হাইটির বন্দোবস্ত আছে, আমরা সেটা করব। আমার একটা প্রদীপদাকে একটা ছোট্ট আঁকার গিফট দেওয়ার ছিল। আমার অ্যাকচুয়ালি গৌতম দার জন্য এসেছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল ভুলে গেলাম। দিয়ে দেবেন? ওকে, গুড। আমরা আঁকাটা দেখব, আমরা খুবই আগ্রহী দেখার জন্য। এক আনন্দ ঘন মুহূর্ত, এক গুণী মানুষ আর এক গুণী মানুষকে সম্মানিত করলেন তার সৃষ্টিশীলতা দিয়ে। আমি পোয়েটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আন্তরিকভাবে গ্রহণ করলাম। এখন যে বিশ্বের যেন গোপাল আরো এগিয়ে যায় এবং সুনাম রাখে। এটা গৌতম দার জন্য করেছিলাম, তো রামকৃষ্ণ বাবু আপনি যদি দিয়ে দেন। অবশ্যই আপনি রেখে দিতে পারেন, আমার কোনো আমার জন্য আনলে না আপনি যে এরকম একজন ব্যক্তি জানলে আমি
মাগো তোমার আশিস যদি খোকন সদাই পায়, তোমার আসর সবার আগে আজকে সকালেই আঁকা এটা যেন পাখিগুলোই হাত, পাখির সঙ্গীত দিয়েই যেন তিনি তার বাঁশি বাজাচ্ছেন। অপূর্ব। ডক্টর জগনীন্দ্রনাথ মণ্ডল তার কথায় বিশেষ করে অনেকভাবে মায়ের কথা বলেছেন। তাই মায়ের কথা মনে হতেই আজ রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়ছে। যদি কখনো বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীলাকাশের দিকে, মনে হয় মা চাইছে আমার পানে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় যে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। অপূর্ব অপূর্ব। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। এই বিশ্বলোকের সারা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হলো। শব্দ স্মৃতি আশা পুস্তক মোড়ক উন্মোচন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।